কিসের জন্য পড়বো আমরা? এই টপিকটা আমরা কিসের জন্য পড়বো বল? এখানে তো ইলেকট্রিক্যালের ভোল্টেজ কারেন্ট নিয়ে কোনো গল্প নেই, আছে যেটুকু আছে খুব কম, কিন্তু তবুও আমরা এটাকে নিয়ে কেন পড়াশোনা করবো? সাউন্ডটা অনেক আস্তে শোনাচ্ছে। সাউন্ডটা আস্তে শোনাচ্ছে? আচ্ছা, তোরা কেউ কেটে যাস না, আমি একবার নিজে ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হচ্ছি। তো আমাদের তো এখানে এই সাবজেক্টটাতে মানে এই টপিকটার উপরে ভোল্টেজ কারেন্টের কোনো সেরকম গল্প আমাদের কাছে নেই, কিন্তু তবুও আমরা এই সাবজেক্টটাকে কেন পড়বো অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে? কারণ ইন্ডাস্ট্রিতে যখন আমরা কাজ করতে যাব, অন্ধকার রুমে তো আর কাজ করব না, ইন্ডাস্ট্রিতে তো কাজ হবে না, ডে নাইট শিফটে কাজ হবে। তাহলে সাপোজ দিনের ভাগটা নয় সূর্যের আলো আছে, কিন্তু রাত্রে তোর জন্য কি আলাদা করে সূর্য উঠবে? না, সূর্যকে আমি ধরে রাখতে পারবো। তাহলে রাত্রেও যদি প্ল্যান চালাতে হয় তাহলে আলো দরকার। আর আলো তৈরি করতে গেলে আমাদের বর্তমান সিভিলাইজেশনে যেটার মাধ্যমে তৈরি করি সেটা আমরা ল্যাম্প, আর ল্যাম্প তো আমার ইলেকট্রিক্যাল এনার্জি ছাড়া চলবে না। তাহলে সেটা একটা কারণ। এবার আমি ল্যাম্প ব্যবহার করে এত পরিমাণ আলো তৈরি করলাম যে আলোতে আমার চোখে দেখতে পাই না ঠিক মতো করে, তাহলে কি কাজ করতে পারবে সবাই? সেখানেও আলো করতে, সেই আলোতেও সবাই কাজ করতে পারবে না। তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সোর্সটাকে ব্যবহার করে যখন আমি ল্যাম্পটা জ্বালাচ্ছি, ল্যাম্প যদি আমার সাফিসিয়েন্ট আলো না দেয় তাহলে সেখানে সেই আলোতে আমার কোনো কাজ হবে না। আবার যদি ল্যাম্প ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করে ল্যাম্প জ্বালিয়ে যদি আলোর পরিমাণ এত বেশি হয়ে যায় যে চোখ ঝলসে যাওয়ার মতন ব্যাপারটা হয়, তাহলে সেখানেও দেখ চোখ ঝলসানির কারণে, আমরা বেশি আলো হওয়ার কারণে ঠিক মতো আমরা কাজ করতে পারবো না, ঠিক মতো দেখতে পাবো না, বা চোখের প্রবলেম আসবে। তাহলে এই সব কারণগুলোর জন্য আমাদেরকে লাইটের পরিমাণ ঠিক রাখতে হবে। আমাকে প্ল্যান্ট চালাতে গেলে প্ল্যান্টের লাইটের পরিমাণ ঠিক রাখতে হবে। এখন সেই লাইটের ঠিক পরিমাণ লাইট ব্যবহার করতে গেলে তাকে তো সেই ল্যাম্পগুলোকে তো আমি তো অপারেট করব ইলেকট্রিক্যাল এনার্জি দিয়েই। এখন সেই ইলেকট্রিক্যাল এনার্জি যেটা ব্যবহার হবে ইন্ডাস্ট্রিতে, সেই ইলেকট্রিক্যাল এনার্জিকে আমাকেও চেষ্টা করতে হবে কতটা কম ইলেকট্রিক্যাল এনার্জি আমার ব্যবহার করে আমার সাফিসিয়েন্ট আলো তৈরি করা যায়। তাহলে যদি আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করে করতেই হয়, তাহলে আমাকে তো মাথায় সবসময় একটা টার্গেট রাখতে হবে যে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমি সবসময় চেষ্টা করতে হবে আমাদেরকে যে যতটা কম পারা যায় ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ব্যবহার করা, এবং সেই কম ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করে আমাকে সাফিসিয়েন্ট লাইট তৈরি করতে হবে। এখন সেই সাফিসিয়েন্ট লাইট যখনই আমি তৈরি করতে যাব, সেই লাইট তৈরি করার জন্য দেখ লাইটটা যে জ্বলবে, সেই লাইটটা জ্বলার জন্য দেখ একটা সার্কিট দরকার। তাহলে সেই সার্কিট তো আমাদেরকেই বানাতে হবে। সেই লাইটের জন্য যা যা কম্পোনেন্ট, সেগুলো তো সব ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। তাহলে সেই ইলেকট্রিক্যাল কম্পোনেন্টটা আমাদেরকেই তৈরি করতে হবে। এবার কত পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করলে যে কম্পোনেন্টগুলো আমরা দিয়ে লাইটটা তৈরি করলাম সেই লাইটটা থেকে কত পরিমাণ লাইট আমি পাবো, তারও হিসেব আমাদেরকে রাখতে হবে। সেগুলোরও হিসেব আমাদেরকে রাখতে হবে। তাহলে লাইট আমাদেরকে ভোল্টেজ কারেন্ট রিলেটেড গল্প আমরা খুব একটা বেশি পড়বো না, কিন্তু আমরা বেশিটা পড়বো লাইটকে নিয়ে। তাহলে সেই লাইটকে নিয়ে যখন আমি পড়তে যাব, আমাদের প্রথম যে কোশ্চেনটা হবে, হোয়াট ইজ লাইট? আমাদের প্রথম কোশ্চেনটা হবে হোয়াট ইজ লাইট। কে বলতে পারবে লাইট কি, আলো কি জিনিস? তোরা তো বললি আমাকে যে তোদের কলেজে পড়ানো হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে তোরা মোটামুটি বুঝতেও পারছিস। তাহলে সেই জায়গা থেকে আমাকে এবার তোরাই সাহায্য করবি যে তোরা কতটা বুঝেছিস, আমি সেইখান থেকে সেটা দেখতে চাই।
আমি তোদেরকে তাহলে শুধু রিক্যাপ করাচ্ছি। তোরা তো আগের দিন বলি যে জায়গাটা বেশ ভালো বুঝতে পারছিস, তাহলে জায়গাটা যদি সেই মতো বুঝতে পেরে থাকিস, তাহলে এবার তোরা আমাকে সাহায্য কর। আমি তোদেরকে সেই রাস্তা ধরে নিয়ে যাচ্ছি। তাহলে প্রথমেই আমার কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ লাইট? বল, কেউ তো বল। স্যার একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা হিউম্যান আইসে ভিজিবল হয়। একদম। তাহলে শুধুমাত্র লাইটের কথা যখনই আমি ডেফিনেশনে বলতে যাব, দেখ আমাদের লাইট প্রথমত বলতো কোথা থেকে আসছে। আমরা যে আলোটা সকালটি হলে যে আলোটা আমরা দেখতে পাই, সেই আলোটা কোথা থেকে আসছে? সূর্য থেকে। এখন সূর্য থেকে যে আলোটা আসছে সেটা কি পদ্ধতিতে আসছে? দেখ, আলো আর তাপ পরিবহন হওয়ার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তিনটে পদ্ধতি আমরা জানি। আলো এবং তাপ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন ট্রাভেল করে, তিনটে পদ্ধতির মাধ্যমে সেই ট্রাভেলিংটা হয়। যার মধ্যে এক প্রকার পদ্ধতি হচ্ছে আমার বিকিরণ। যে বিকিরণ পদ্ধতিতে যে আলোটা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়, অর্থাৎ একটা জায়গায় আলো আছে আর একটা জায়গায় আলো পৌঁছাচ্ছে, সেটার একটা পদ্ধতি হচ্ছে বিকিরণ পদ্ধতি। এই বিকিরণ পদ্ধতিটার ইংরেজিটা কি? রেডিয়েন্ট। বিকিরণ পদ্ধতির ইংরেজিটা হচ্ছে রেডিয়েন্ট। এখন আলোটা যে সূর্য থেকে আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, আলো তো এক প্রকার শক্তি। যেখানে দেখ আলোকে আমরা ফোটন কণা বলি, তাহলে আলো প্রধানত আমাদের এক প্রকার শক্তি। যে আলো যদি আমাদের সূর্য থেকে পৃথিবীতে না এসে পৌঁছাতো, আমাদের জীবগুলোর কোনো অস্তিত্ব থাকতো? তাহলে সবাই কি ওই লাইট তৈরি করে, মানে ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে লাইট বানাতিস, দিয়ে সেই লাইট তৈরি করে আমরা সবসময় অন্ধকারটাকে আলো করেও রাখতাম? তাই কি হতো কোনোদিন? সেই আলোটা দেখ পৃথিবীতে আসছে, তার মধ্যে একটা শক্তি অন্তর্নিহিত আছে, যে শক্তিটা উদ্ভিদের উপরে পড়ছে, উদ্ভিদ সেই শক্তিটাকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করছে, সেই খাবার খেয়ে আমরা বেঁচে আছি। তাহলে আলোটা যদি না আসতো, অর্থাৎ শক্তিটা যদি না আসতো, তাহলে আমাদের শরীরের খাবারটা খেয়ে যে শক্তিটা পাচ্ছি, সেটা তো অ্যাকচুয়ালি সে সূর্য থেকেই আসছে। যেখান থেকে আমরা সেই ল অফ এনার্জি কনজারভেশন, শক্তির নিত্যতা সূত্র ফলো করছি প্রত্যেকটা জায়গাতে। তাহলে আলো আমাদের পৃথিবীতে যেটা এসে পৌঁছাচ্ছে প্রথমত, সেটা হচ্ছে এক প্রকারের বিকিরণ শক্তি। এই বিকিরণ শক্তি হওয়ার জন্য লাইট এক প্রকারের ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বললে শুধু ভুল হবে। লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্ট এনার্জি। আমাদেরকে সঠিকভাবে বলতে গেলে এটা বলতে হবে, লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক এবার যেহেতু বিকিরণ পদ্ধতিতে আছে, সেটাকে বলি, সেই জন্য আমরা বলি রেডিয়েন্ট এনার্জি। শুধুই কি এটা বললে ছেড়ে দিলে হবে? আর সাথে কি যোগ করতে হবে? হুইচ কজেস ভিজুয়াল সেন্সেশন, যেটা আমাদের হুইচ কজেস ভিজুয়াল মানে দৃশ্যমান সেন্সেশন, যেটা আমাদের চোখে ভিজুয়াল সেন্সেশন অফ আই, যেটা আমাদের চোখে একটা দৃশ্যমানতার অনুভূতি এনে দেয়, একটা দৃশ্যমানতার অনুভূতি এনে দেয়, তাকেই বলি আমরা লাইট। এখন আমরা যদি সেই লাইটকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্ট এনার্জি হিসেবে চিন্তা করি, তাহলে সূর্য থেকে পৃথিবীতে যে
শক্তিটা আসছে সেটাও তো এক প্রকারের তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্ট এনার্জি। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্ট এনার্জি যখন রেডিয়েন্ট এনার্জি, তাহলে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই থাকবে। অর্থাৎ লাইট বলতো স্ট্রেট ভাবে যাওয়া আসা করে না আঁকা বাঁকা পদ্ধতিতে যাওয়া আসা করে? স্ট্রেট ভাবে। স্ট্রেট ভাবে। আমরা জানি যে লাইট এই প্রান্ত থেকে যদি লাইটের সোর্সটা উৎপত্তিটা থাকে আর এখানে যদি আলোটা পৌঁছাতে হয়, তাহলে লাইট এই প্রান্ত থেকে এই প্রান্তে লাইটটা স্ট্রেট ভাবে আসা যাওয়া করে, এটা আমরা জানি। কিন্তু এই স্ট্রেট পাথটাকে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে খুবই সেন্সেশন মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি, তাহলে দেখতে পাবো এই স্ট্রেট লাইনের মধ্যেও আবার ঠিক এই রকম একটা নেচার আছে। ঠিক এই রকমের একটা নেচার আছে। এখন দেখ, এই যে নেচারটা আমরা নেচারের ছবিটা আমরা দেখছি, সেই নেচারের বলতো এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যে জিনিসটা পাই সেটাকে একটা তরঙ্গ বলি তো, কম্পাঙ্ক বলি তো? হ্যাঁ স্যার। এটাকে বলি আমরা একটা কম্পাঙ্ক বলি। তাহলে কম্পাঙ্ক কথাটা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে প্রযোজ্য হয়, শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু লাইটের ক্ষেত্রে ওই জিনিসটাকে বলি আমরা তরঙ্গ। আমরা এই ছবি হিসেবে যেটাকে আমরা কম্পাঙ্ক বলি, সেটা ইলেকট্রিক্যালের ভাষাতে বা শব্দের ভাষাতে, সাউন্ডের ভাষাতে আমরা এটাকে বলি একটা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কিন্তু এই জিনিসটাকে যখন আমি লাইটের ক্ষেত্রে প্রযোজ্য করব, তখনই এটাকে বলি আমরা তরঙ্গ। আর সেই তরঙ্গটার ইংরেজিটা হচ্ছে আমার ওয়েভ লেন্থ। সেটা কি বলি আমরা? ওয়েভ লেন্থ। এটা ওয়েভ লেন্থ কথার অর্থ হচ্ছে তরঙ্গ। এখন লাইট যখন আমাদের পৃথিবীতে আসছে, তাহলে সে এইরকম একটা ফর্ম নিয়ে আসছে, কিন্তু আমরা সেটাকে দেখতে পাই স্ট্রেট লাইনে আসছে। মানে সেই স্ট্রেট লাইনের মধ্যে অসংখ্য এরকম তরঙ্গ থাকে। এখন তরঙ্গ যখন আছে, মানে ওয়েভ লেন্থ যখন আছে, তা অর্থাৎ একটা তরঙ্গের এই যে অংশটা, সেইটাকে বলি আমরা তরঙ্গ দৈর্ঘ্য। এইটাকে বলি আমরা তরঙ্গ দৈর্ঘ্য, মানে ওয়েভ লেন্থ। আর তরঙ্গের অ্যাকচুয়াল ইংরেজিটা হচ্ছে ওয়েভ। তরঙ্গের উচ্চারণটা হচ্ছে ওয়েভ। আর এইটুকু দৈর্ঘ্যটাকে আমরা বলি, একটা তরঙ্গের যে দৈর্ঘ্য, সেইটাকে বলি আমরা ওয়েভ লেন্থ। এখন এই তরঙ্গের যে দৈর্ঘ্য, তাহলে নিশ্চয়ই তার একটা মেজারমেন্ট আছে, যে কতটা দৈর্ঘ্য, কত মিটার, 1 মিটার না 2 মিটার না 10 মিটার না 100 মিটার না 50 মিটার না 50 কিলোমিটার। তার একটা দৈর্ঘ্য আছে, তার একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, এবং তার একটা দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে। এবং সেই দৈর্ঘ্যের যে মেজারমেন্টটা আছে, সেই মেজারমেন্টের আবার একটা ইউনিট আছে। তাহলে এই ওয়েভ লেন্থের একটা মেজারমেন্ট আছে আমাদের কাছে, আবার সেই মেজারমেন্ট ভ্যালু যেটা পাবো তার আবার একটা ইউনিট আছে, মানে তার একটা একক আছে। আমরা সাধারণত যখন কোনো জিনিস স্কেলের সাহায্যে মেজারমেন্ট করি, তাহলে সেখানে আমরা সেন্টিমিটার, মিটার, এইসব জিনিসগুলোকে, এই ইউনিটগুলোকে প্রকাশ করি। কিন্তু আলোর ক্ষেত্রে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা এতটাই ছোট, এই তরঙ্গ দৈর্ঘ্যটা এতটাই ছোট যে সেটা সেন্টিমিটার বল, মিটার বল, তাদের দ্বারা প্রকাশ করা সম্ভব হয় না। এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে মেজারমেন্ট করার জন্য যে ইউনিটটা আমরা ব্যবহার করি, সেটাকে বলি আমরা অ্যাংস্ট্রম। সেটাকে বলি আমরা অ্যাংস্ট্রম। আর সেটাকে আমরা দ্বারা প্রকাশ করি। এখন দেখ, আমাদের এটা যদি সূর্য হয়, এই জায়গাটা যদি সূর্য, মানে এটাকে যদি সান বলি, আর এটা যদি আমার পৃথিবী হয়, আর্থ বলি,
তাহলে সূর্য থেকে পৃথিবীতে যখন আলোটা এসে পৌঁছাচ্ছে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, যে তরঙ্গ দৈর্ঘ্যের একটা মান আছে, এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যের এককটা হচ্ছে অ্যাংস্ট্রম। এখন সূর্য থেকে যে পৃথিবীতে আলোটা এসে পৌঁছাচ্ছে আমাদের এই আলোর মধ্যে কত রকমের কালার আছে, আলোর আবার একটা কালার আছে, তাহলে সেই আলোর মধ্যে কত রকমের কালার আছে? সে 7টা। আমরা জানি 7টা। তাহলে যে 7টা কালার সম্বন্ধে আমরা জানি সেই কালার গুলোকে আমরা চোখে দেখতে পাই, যে কারণে এই কালার গুলোকে বলি আমরা ভিজুয়াল লাইট বা ভিজিবল লাইট, দৃশ্যমান আলো। তাহলে সেখানে বলি আমরা, সেটাকে বলি আমরা ভিজিবল লাইট। যে আলোগুলোকে আমরা 7টা রং যেটা দেখতে পাই, যে 7টা রঙের আলোকে আমরা চোখে দেখতে পাই, সেই জন্যে যেহেতু চোখে দেখতে পাই সেই জন্য এটাকে বলি আমরা ভিজিবল লাইট। তাহলে সেই যে ভিজিবল লাইটটা আছে আমাদের কাছে, যে 7টা রঙের কালার আছে, এখন প্রত্যেকটা কালারের তরঙ্গ দৈর্ঘ্য আবার আলাদা আলাদা। প্রত্যেকটা কালারের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা। কিন্তু দৃশ্যমান আলোর মধ্যে যে 7টা কালার আমাদের আছে, সেই 7টা কালারের তরঙ্গ দৈর্ঘ্যটা এই 4000 অ্যাংস্ট্রম থেকে শুরু করে আমার কত দূর পর্যন্ত থাকে বল? 4000 অ্যাংস্ট্রম থেকে শুরু করে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কত দূর পর্যন্ত? 7,000। 7,500 নয়, 7,000 অ্যাংস্ট্রম। আর অ্যাংস্ট্রমের মাথাতে কিন্তু সর্বদা একটা গোল দিতে হয়, মানে ডিগ্রির মতন। তাহলে দৃশ্যমান আলোর মধ্যে যে 7টা কালার আমাদের থাকে, সেই 7টা কালারের তরঙ্গ দৈর্ঘ্যটা 4000 অ্যাংস্ট্রম থেকে 7,000 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে। এখন এই 4000 থেকে 7,000 অ্যাংস্ট্রমের মধ্যে যে 7টা কালার আমাদের আছে, যে কালারের মধ্যে আবার আছে আমাদের 7টা কালারের রং কি? স্যার ROYGBIV। যেটাকে বলি আমরা ভিভ জিও, তাই তো? প্রথমেই সেখানে আছে আমার কোন কালার? স্যার রেড। প্রথমে আছে ভায়োলেট। এই ভায়োলেট কালারের তরঙ্গ দৈর্ঘ্য কত? 4000 অ্যাংস্ট্রম। তারপরে কে আছে? ব্লু। ব্লুর তরঙ্গ দৈর্ঘ্য কত? 4500 অ্যাংস্ট্রম। তারপরে কে আছে? ব্লু গ্রিন। তারপরে যেটা আছে সেটাকে বলি আমরা ব্লু গ্রিন, যার তরঙ্গ দৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম। তারপরেরটা কে? তারপরটা গ্রিন, যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5500 অ্যাংস্ট্রম। তারপরেরটা কে? ইয়েলো, যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। তারপরে অরেঞ্জ, যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6500 অ্যাংস্ট্রম, মানে 500 ডিফারেন্স। তারপরে সর্বশেষ রেড, যার তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম। এইবার যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, সেই আলো কম সময়ে তত বেশি রাস্তা অতিক্রম করবে। ধরে নে ভায়োলেট কালারের তরঙ্গ দৈর্ঘ্য, ভায়োলেট কালারের তরঙ্গ দৈর্ঘ্য এইটা 4000 অ্যাংস্ট্রম, ধরে নে সেটা এইটা।
আর রেড কালারের তরঙ্গ দৈর্ঘ্য 7000, তাহলে রেড কালারের তরঙ্গ দৈর্ঘ্য এইটা। 4000 থেকে 7000 নিশ্চয়ই বড় হবে। এখন ভায়োলেট কালারের 5টা তরঙ্গ, ভায়োলেট কালারের 5খানা তরঙ্গ যদি আমি হিসাব করি তাহলে এরকম হবে। এটা কিন্তু রেড কালারের 5খানা তরঙ্গ যদি আমি হিসাব করি তাহলে কি এইটুকু জায়গাতে পুজবে? নিশ্চয়ই পুজবে না। তাহলে রেড কালারের দেখ 3টে তরঙ্গ দৈর্ঘ্যই এইটুকু জায়গা কভার হয়ে যাবে। তাহলে 5টা হলে আরো বেশি জায়গা লাগবে, আরো বড় জায়গা কভার করবে। তাহলে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য প্রত্যেকটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য একটা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে একই সময় লাগে। তাহলে ভায়োলেট কালারের একটা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে যতটা সময় লাগবে রেড কালারের একটা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতেও ঠিক একই সময় লাগবে। তাহলে বল ভায়োলেট কালারের 5টা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে যদি আমার 5 সেকেন্ড সময় লাগে তাহলে 5 সেকেন্ডে ভায়োলেট কালারটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পৌঁছাবে। কিন্তু রেড কালারের তরঙ্গ দৈর্ঘ্য 5 সেকেন্ডে আমার এখান থেকে দেখ এত দূর পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে কে বেশি যাচ্ছে? রেড কালার বেশি যাচ্ছে। তাহলে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি সেই আলো কম সময়ে তত বেশি রাস্তা অতিক্রম করবে। ঠিক এই কারণটার জন্য আমাদের যত রকমের সিগন্যালিং সিস্টেম দেখ, মোবাইল টাওয়ারের মাথাতে একটা লাইট লাগানো থাকে, বড় বড় ইলেকট্রিক টাওয়ার যেগুলো ইলেকট্রিক যে টাওয়ার যেখানে 1,00,000, 2,20,000 ভোল্ট কি 4,40,000 ভোল্ট ট্রান্সমিশন হচ্ছে, প্রত্যেকটা টাওয়ারের মাথায় দেখ একটা করে লাইট লাগানো থাকে। তাহলে সেই লাইট গুলো কি কালারের লাগানো থাকে? ভায়োলেট কালারের, না গ্রিন কালারের, না রেড কালারের? স্যার রেড থেকে। কেন রেড কালারের দেওয়া হয় তাহলে? তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি বেশি দূর থেকে দেখা যায়। তার কারণই হচ্ছে রেড কালারের তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি, যে কিনা অল্প সময়ে অনেক রাস্তা অতিক্রম করতে পারবে। আর অনেক রাস্তা যদি অতিক্রম করতে পারে অল্প সময়ে তাহলে তাকে আমি অনেক দূর থেকে দেখতে পাবো। যে যত বেশি রাস্তা অতিক্রম করবে তাকে তো আমি তত বেশি দূর থেকে দেখতে পাবো। তাহলে ঠিক এই কারণের জন্য আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো কিন্তু আমাদেরকে মাথায় একটু রাখতে হবে, পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসে। এইবার আমি যে তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো এখানে লিখেছি দেখ, 500 করে ডিফারেন্স রেখেছি। এক্সাক্ট কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কিন্তু এক্সাক্ট ফিগার নয়, এর ধারে কাছে থাকে। হয়তো ব্লু কালারের তরঙ্গ দৈর্ঘ্য 4500 যেটা লিখেছি সেটা হয়তো 4447 হতে পারে, কিন্তু আমি সেটা ফিগারটাকে মাথায় রাখার জন্য 4500 রেখেছি। কিন্তু তোরা এই জায়গাটা একটু নেট সার্চ করে, গুগল সার্চ করে এক্সাক্ট ফিগারটাকেও জেনে রাখিস। এখন সূর্য থেকে যে আলোটা আমাদের পৃথিবীতে আসছে, সূর্য থেকে যে আলোটা আমাদের পৃথিবীতে আসছে, অর্থাৎ যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্ট এনার্জি গুলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, তার মধ্যে কি শুধুমাত্র এই 4000 থেকে 7000 অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্যই থাকে, না আরো কম বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্ট এনার্জি থাকে তার মধ্যে? থাকে। তাহলে সূর্য থেকে পৃথিবীতে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্ট এনার্জি গুলো আসছে তার প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য আছে। সেই তরঙ্গ দৈর্ঘ্যের ওপরে নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা যদি 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে
তবেই সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে আমরা চোখে দেখতে পাই। আর সেই আলোগুলো হচ্ছে আমার এই 7টা আলো, যেগুলো যেহেতু আমরা এই 7টা আলোকে চোখে দেখতে পাই, তাই সেগুলোকে বলি ভিজিবল লাইট। কিন্তু মজার ব্যাপারটা হলো, সূর্য থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্ট এনার্জি গুলো যখন পৃথিবীতে আসে, শুধুই কি 4000 থেকে 7000 অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্য থাকে? তার কমেও থাকে এবং তার বেশিতেও থাকে। তাহলে তার কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেগুলো আমাদের থাকে, অর্থাৎ বিলো 4000 অ্যাংস্ট্রম, যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য বিলো 4000 অ্যাংস্ট্রম, আর যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো আমার অ্যাবভ 4000 অ্যাংস্ট্রম, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে আমরা কি আলো বলি? বল, বিলো 4000 অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে কি আলো বলি আমরা? স্যার আল্ট্রাভায়োলেট কি? যেগুলো বিলো, সেগুলোকে বলি আমরা আলট্রা ভায়োলেট। আর যেগুলো অ্যাবভ, ইনফ্রারেড। ইনফ্রারেড। এখন এই জায়গা থেকে একটা কথা আমাদেরকে বলতো, তোদের দেখ বাড়িতে কম বেশি রিমোট সিস্টেম জিনিস কিছু না কিছু অবস্থান আছে তোদের প্রত্যেকের বাড়িতে, যে কারণে একটা করে রিমোট দেখ তোদের বাড়িতে অবস্থান আছে না নেই? রিমোট দ্বারা আমরা দেখ সুইচ টিপি আর কোনো একটা জিনিসকে কন্ট্রোল করি। তাহলে রিমোটে যখনই আমরা সুইচটা প্রেস করি, তখনই কিন্তু রিমোটের মধ্যে থেকে এক প্রকারের আলো বেরোয়, যে আলোটা আমরা চোখে কিন্তু দেখতে পাই না। সেই রিমোটের মধ্যে যে আলোটা থাকে, সেটা কোন আলোটা? আলট্রা ভায়োলেট না ইনফ্রারেড? স্যার ইনফ্রারেড। সেটা থাকে ইনফ্রারেড। অর্থাৎ আমরা রিমোট কমিউনিকেশনের জন্য যে সিস্টেমটা ব্যবহার করি, সেটা হচ্ছে আমার ইনফ্রারেড। এখন সূর্য থেকে যে পৃথিবীতে আলোটা এসে পৌঁছাচ্ছে, যার মধ্যে আলট্রা ভায়োলেট আলোটাও আছে, ভিজিবল আলোটাও আছে এবং ইনফ্রারেড লাইটটাও আছে। কিন্তু আমাদের চোখে শুধুমাত্র এই রেঞ্জের আলোগুলো একমাত্র দৃশ্যমানতার সৃষ্টি অনুভব করে, তাই এই আলোগুলোকে আমরা চোখে দেখতে পাই। এবং যখনই চোখে দেখতে পাই, তখন সেটাকে বলি আমরা, সেই সময়টাকে বলি আমরা দিন। আর যখনই এই আলোগুলোকে আমরা চোখে দেখতে পাই না, তখনই সেই সময়টাকে বলি আমরা রাত। ঠিক না ভুল? তাই বলে আমাদের যখন দিন, তখন সেখানে বলতে চাচ্ছি ভিজিবল লাইট তো আছেই, ইনফ্রারেড বল আর আলট্রা ভায়োলেট রে বল, এরাও আছে। এখন মজার ব্যাপারটা হলো, আমাদের পৃথিবীর ওপরে একটা ওজোন লেয়ার আছে, ওজোন গ্যাসের একটা লেয়ার আছে। যে ওজোন গ্যাসের লেয়ার আমাদের এই 3 প্রকার আলোর মধ্যে এক প্রকার আলোকে প্রোটেক্ট করে রাখে, যেটা এই 3 প্রকার আলোর মধ্যে এক প্রকার আলোকে পৃথিবীর মধ্যে আসতে দেয় না। কোন সে আলোটা? আলট্রা ভায়োলেট, ভিজিবল না ইনফ্রারেড? স্যার আল্ট্রাভায়োলেট। আলট্রা ভায়োলেট। আমাদের পৃথিবীর উপরিস্তরে যে ওজোন গ্যাসের যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা আমাদের
এই আলট্রাভায়োলেট রেটাকে বা লাইটটাকে অ্যাবজর্ব করে নেয়, দিয়ে সেই আলোটাকে অ্যাবজর্ব করে নিল। যখনই অ্যাবজর্ব করে নিচ্ছে, তাহলে এখান থেকে আসছে 3 প্রকার আলো। এবার এই রাস্তার মাঝখানে একটা প্রোটেকশন সিস্টেম যদি আমি লাগিয়ে দিই ওজোন গ্যাসের, ধর এতটা আমার ওজোন গ্যাসের একটা লেয়ার আছে, যেখানে আমার ওজোন গ্যাস আছে মানে O3 গ্যাস আছে, তাহলে বল এখানে আলট্রাভায়োলেটও আছে, ভিজিবলও আছে, ইনফ্রারেডও আছে। তাহলে এই দিকে আমার যে আলোটা বেরোবে সেখানে কি আলট্রাভায়োলেট থাকবে? তাহলে এখানের মধ্যে থাকবে আমার ভিজিবল লাইট, আর যেহেতু ওজোন গ্যাস আমার আলট্রাভায়োলেটকে অ্যাবজর্ব করে নেবে, তাই এই জায়গাতে আর একটা জিনিস থাকবে, ইনফ্রারেড। কিন্তু যতক্ষণ আমাদের এই পৃথিবীতে ভিজিবল লাইটটা এসে পড়ে ততক্ষণ আমরা বলি দিন, আর যখনই এসে পড়ে না তখনই বলি রাত। কিন্তু আমাদের রাতের সময় তো ভিজিবল লাইটটা থাকে না ঠিকই, কিন্তু রাত্রে কিন্তু আমাদের ইনফ্রারেড লাইটটা কিন্তু পৃথিবীতে এসে পৌঁছায়, রাত্রেও কিন্তু পৌঁছায়। এবং সেই ইনফ্রারেড লাইটটাকে আমাদের যেগুলো চার পেয়ে জীবজন্তু, যেগুলো চতুষ্পদ জীবজন্তু বলি, যাদের 4টে পা, তারা এই ইনফ্রারেড লাইটটাকে, যেরকম মানুষজন মানে 2 পেয়ে মানুষজন, আমাদের 2টো পা, যাদের 2টো পা তারা এই ভিজিবল লাইটটাকে দেখতে পায়, আর যাদের 4টে পা তারা এই ইনফ্রারেড লাইটটাকে দেখতে পায়, তারাই ইনফ্রারেড লাইটটা দেখতে পায়। এখন রাত্রে দেখ কুকুর বেড়াল সবাই সবকিছু দেখতে পায়, কিন্তু রাত্রে মানুষকে অন্ধকারে দেখতে পায়? তাহলে রাত্রে মানুষ অন্ধকারে দেখতে পায় না, অথচ কুকুর বেড়াল এরা কি করে দেখতে পায় কে আসছে না আসছে, কোন রাস্তা দিয়ে কে আছে না আছে? কারণ রাত্রেও আমাদের ইনফ্রারেড লাইটটা পৃথিবীর মধ্যে বর্তমান থাকে, এবং সেই ইনফ্রারেড লাইটটা যেহেতু ওই চতুষ্পদ জীবজন্তুরা, তাদের কাছে ভিজিবল লাইট, তাদের কাছে ভিজিবল লাইট, আমাদের মানুষজন 2 পায়ে যে যাদের 2টো পা, তাদের কাছে ভিজিবল লাইট এই অ্যাংস্ট্রমের দৈর্ঘ্যটা, আর যাদের 4টে পা তাদের কাছে ভিজিবল লাইট এই অ্যাংস্ট্রমের দৈর্ঘ্যটা। তাহলে তারা কিন্তু রাত্রে সেই জিনিসটাকে সুন্দর দেখতে পায়। এটা গেল আমার লাইট সম্বন্ধে এক প্রকারের বক্তব্য, যে কার তরঙ্গ দৈর্ঘ্য কতটা, কিভাবে কি কাজ করে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা কিন্তু মাথায় একটু রেখে দিই, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন বা 1 নম্বরের কোশ্চেন কিন্তু আসে। এবার প্রথমেই আমরা পড়তে এলাম ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং, আর আমরা শুরু করলাম লাইট। তাহলে ইলুমিনেশন আর লাইট কি একই বস্তু না আলাদা কিছু? ইলুমিনেশন আর লাইট এরা দুজনে কি একই জিনিস না আলাদা টার্ম বা না আলাদা টপিক? আলাদা। আলাদা টপিক। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলুমিনেশন এন্ড লাইট? Sir, light is a cause or illumination is a result. লাইট ইজ এ কজ এন্ড ইলুমিনেশন ইজ এ রেজাল্ট। ঠিক, একদমই ঠিক। লাইট মানে হচ্ছে আলো, সেই আলোটা যেখানে পড়বে সেখানে আমার ভিজুয়াল সেন্সেশন হবে, দৃশ্যমানতা সৃষ্টি হবে, ঠিক তো? এবার সেই ভিজুয়াল সেন্সেশনের জায়গাতে যদি লাইটের পরিমাণটা কম থাকে তাহলে আমরা অন্ধকার দেখবো, ঘোলাটে দেখবো। কিন্তু সেই ভিজুয়াল সেন্সেশনের জায়গায় লাইটের পরিমাণ যদি অধিক থাকে
তাহলে আমরা কি দেখব তখন? খুব উজ্জ্বল দেখব জায়গাটাকে। এই কতটা উজ্জ্বল আমরা দেখতে পাবো, সেই যে ব্যাপারটা, এটা কি বলি আমরা? ইলুমিনেশন। অর্থাৎ লাইটটা পড়লো মানে কজ, সেই লাইটটা পড়ার পরে জায়গাটা যে পরিমাণ আলোকিত হলো, সেই আলোকিতর পরিমাণটা কত, আলোকিতর পরিমাণটা যদি কম থাকে তাহলে আমরা অন্ধকার একটা ঘোলাটে আবছা দেখব, কিন্তু সেই আলোকিতর পরিমাণটা যদি অতি পরিমাণে থাকে তাহলে সেখানে আমরা বেশি উজ্জ্বল দেখব। তাহলে লাইটটা কত পরিমাণে পড়ছে তার উপরে আলোর যে তীব্রতা, সেটাই তো আমাদের ভিজুয়াল সেন্সেশন হবে, আমাদের চোখের উপরে এফেক্ট পড়বে। তাহলে সেটাই হচ্ছে আমাদের তখন ইলুমিনেশন। ইলুমিনেশন কথার অর্থটা হচ্ছে আলো তীব্রতা বা উজ্জ্বলতা। যদি আমরা বাংলায় বলি তাহলে উজ্জ্বলতা। এখন এই লাইট পড়তে গিয়ে মানে ইলুমিনেশন পড়তে গিয়ে আমাদের শুরুটা করতে হবে লাইট দিয়ে, কারণ লাইটটাই তো কজ আর তারই তো এফেক্ট আমার ইলুমিনেশন, সেই জন্য শুরুটা হবে লাইট থেকে। এবারে ইলুমিনেশন চ্যাপ্টারটা পড়তে গেলে, আমাদের আলো সম্বন্ধে পড়তে গেলে আমাদেরকে বেশ কিছু ডেফিনেশন জানতে হবে, বেশ কিছু ডেফিনেশন জানতে হবে। আর এই ডেফিনেশন গুলোর থেকে 4টে থেকে 5টা কি 6টা তোদের পরীক্ষাতে আসবে। 4টে তো প্রত্যেক বছরই আসে। আর ডেফিনেশন গুলোর বইয়ে দেখবি আছে প্রায় 25-26টা ডেফিনেশন আছে, বইয়ে দেখবি প্রায় 25-26খানা ডেফিনেশন আছে। কিন্তু না, অতগুলো ডেফিনেশন আমাদের মনে রাখার দরকার নেই। আমাদের মোটামুটি 12-13টা ডেফিনেশন করলেই হয়ে যাবে, যেগুলো মেন, যেগুলো আমার সব জায়গাতে কাজে লাগবে। এবং যখনই এই ডেফিনেশন গুলো করতে যাব আমরা, আমরা যদি সেই ডেফিনেশন গুলোকে একটা সিকোয়েন্স মেনটেন না করে ডেফিনেশন গুলো হ্যাপাজেটলি পড়তে থাকি, তাহলে কোনোদিন মনে রাখতে পারবি না। সেই ডেফিনেশন গুলো পড়তে গেলে আমাদেরকে একটা সিকোয়েন্স মেনটেন করে পড়তে হবে। আর সেই সিকোয়েন্স মেনটেন করে যখন আমি পড়তে যাব, তখনই আমাদের কাছে দুটো টার্ম আমাদের সামনে এসে হাজির হবে, যার একটা হচ্ছে যে জায়গা থেকে আলো তৈরি হয়। যখনই দেখ আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করে একটা ল্যাম্পকে দিচ্ছি, একটা যখন আমি ল্যাম্প, এটা যখনই আমার কাছে একটা ধরে নেন একটা ল্যাম্প, এই ল্যাম্পটাকে যখনই আমি ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করছি, সেটা এসি হতে পারে, সেটা ডিসি হতে পারে, সেটা প্লাস মাইনাস হতে পারে, কি সেটা আমার ফেজ নিউট্রাল হতে পারে। এটা যদি আমার ল্যাম্প হয়, তাহলে সেই ল্যাম্পকে যখনই আমি ইলেকট্রিক্যাল এনার্জিটা ব্যবহার করব, তাহলে সেই ল্যাম্প থেকে আমার আলো বেরোবে। তাহলে এইগুলো ধরে নিচ্ছে আলো বেরোচ্ছে। যখনই কোনো একটা বস্তু থেকে আলো বেরোবে, সেই বস্তুটাকে আমরা সর্বদা রিপ্রেজেন্ট করব লাইট সোর্স। সেই বস্তুটাকে আমরা সর্বদা রিপ্রেজেন্ট করব লাইট সোর্স। অর্থাৎ আমরা এবার যত ডেফিনেশন পড়তে যাব সবসময় কিন্তু উচ্চারণ করব লাইট সোর্স থেকে লাইট এমিট করছে। এখন লাইট সোর্সটা কি সেটা তোদেরকে পরবর্তীকালে মনে মনে ভাবতে হবে। সেটা একটা ল্যাম্প হতে পারে, সেটা একটা টিউব লাইট হতে পারে, সেটা একটা হ্যালোজেন ল্যাম্প হতে পারে, এগুলো ভাবতে হবে। আর সেই লাইট সোর্সটা যেখানে এসে পড়বে, লাইট সোর্স থেকে লাইট গুলো বেরিয়ে যে তলে যে প্লেনে এসে পড়বে, যে তলের উপরে পড়বে, সারফেসের উপরে পড়বে, যার ফলে সারফেসের উপর যদি আলোগুলো এখানে এসে পড়ে, তাহলে এতটুকু সারফেস আমার আলোকিত হবে। তাহলে এইটাকে বলবো আমরা সারফেস প্লেন, এইটাকে বলবো আমরা সারফেস প্লেন। তাহলে এই দুটো টপিক টার্ম আমাদের মাথায় কিন্তু রাখতে হবে, যার একটা টার্ম হচ্ছে লাইট সোর্স আর একটা টার্ম হচ্ছে আমাদের সারফেস প্লেন। এই দুটো জিনিস আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এই দুটো জিনিস থেকে আমাদের
ডেফিনেশন গুলো আরম্ভ হবে। এইবার আমি এক এক করে ডেফিনেশন গুলো শুরু করছি। যার প্রথম ডেফিনেশনটা হচ্ছে লাইট, যার প্রথম ডেফিনেশনটাই হচ্ছে লাইট। যে কারণে আমরা শুরুটা করেছি হোয়াট ইজ লাইট। তাহলে হোয়াট ইজ লাইট নিশ্চয় সবাই বুঝতে পেরেছিস কি জিনিস, আলো কি জিনিস। তাহলে পরীক্ষা যদি আসে ডিফাইন লাইট, তাহলে নিশ্চয় এইটুকুই বলবি, হয়ে যাবে, তাই তো? যদি এইটুকু লিখতে হয়, তাহলে অ্যান্সার যদি এইটুকু লিখতে হয়, তাহলে আমাকে দেখতে হবে লাইটের যে ডেফিনেশনটা দিয়েছে সেখানে নাম্বারটা কত আছে। যদি নাম্বারটা 1 নাম্বার থাকে, তাহলে এইটুকু লিখলে সাফিসিয়েন্ট, তাহলে এইটুকু লিখলে সাফিসিয়েন্ট, যদি নাম্বারটা 1 নাম্বারের জন্য থাকে। কিন্তু যদি নাম্বারটা 2 কি 3 দিয়ে দেয়, সাপোজ নাম্বারটা তো 2 দিল, 2 নাম্বার দিয়েছে, তাহলে তখন আমরা কি লিখব? তাহলে তখন এখানে যেটুকু ডেফিনেশন আছে সেটুকু তো লিখবই, সাথে এই ছবিটা দেব, সাথে এই ছবিটা দেব। এবার ছবিটাকে আমি এখানে ড্র করছি। তাহলে সেই ছবিটা হচ্ছে আমার, এটা হচ্ছে লাইট সোর্স। যে লাইট সোর্স আছে, আমার একটা সারফেস প্লেন আছে, এবং লাইট সোর্সকে যখন আমি এনার্জাইজড করব, এই লাইট সোর্সটাকে যখন আমি এনার্জাইজড করব, মানে এনার্জাইজ মানে সাপ্লাই দেব, তখনই সেখান থেকে আমার কিছু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্ট এনার্জি বেরোবে। যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্ট এনার্জি গুলো বেরিয়ে এই সারফেস প্লেনে এসে আলোকিত করবে। এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েন্ট এনার্জি যেগুলো বেরোচ্ছে, এইগুলোকে আমি ডিনোট করব, এইগুলোকে আমি ডিনোট করব কি দ্বারা? কিউ দ্বারা। অর্থাৎ কত পরিমাণ কিউ এখান থেকে বেরোলো এবং কত সময়ে বেরোলো, কত পরিমাণ কিউ এখান থেকে বেরোলো এবং কত সময়ে বেরোলো। এই যে রশ্মিগুলো বেরোচ্ছে, সেই রশ্মিগুলোকে আমি বলছি কিউ। তাহলে আমি কিউ এর যখন হিসাব করব, তার মানে কতগুলো রশ্মি বেরোলো এবং কত সময়ে বেরোলো। আমরা সর্বদা লাইটের ডেফিনেশন করতে গিয়ে আমরা এখানে যে কিউ এর পরিমাণটা হিসাব করি, যে কত পরিমাণ কিউ বেরোলো, সেই হিসাবটা করি আমরা আওয়ারে, অর্থাৎ ঘন্টাতে। এবার যে কিউ গুলো বেরোচ্ছে, এগুলো তো আলোকিত রশ্মি। এই আলোকিত রশ্মির একটা একক আছে যেটাকে বলি আমরা লুমেন। এই আলোকিত রশ্মির একটা একক আছে যেটাকে বলি আমরা লুমেন। এই জন্য লাইট সোর্স থেকে যেটা বেরোয় সেটাকে আমরা ডিনোট করি কিউ দ্বারা, এবং তার এককটাকে বলি আমরা লুমেন ওয়াট, লুমেন আওয়ার। এখন এটাতে গেল আলোক রশ্মির এককের টার্মে, আলোক রশ্মির টার্মের একক। এখন এই পরিমাণ আলোক রশ্মি পাওয়ার জন্য আমাকে তো এই দিক থেকে ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হয়েছে। সেই ইলেকট্রিক্যাল এনার্জি যেটা দিতে হয়েছে, তার টার্মে যদি আমি এর এককটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে এখানে কত ওয়াট খরচ করলাম।
যে এই পরিমাণ আলো পেলাম। তাহলে এই ওয়াটের টার্মে যখন আমি রিপ্রেজেন্ট করতে যাব, যদি রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে এরই অ্যানালোগাস অর্থাৎ পরিপূরক যে এককটা সেটাকে বলি আমরা ওয়াট আওয়ার। তখনই সেটাকে বলি আমরা ওয়াট আওয়ার। এটা গেল আমার লাইটের ডেফিনেশন। লাইটের ডেফিনেশনের পরেই যে পরের টপিকটা আসবে আমার, লাইটটা যদি আমার 1 নাম্বার ডেফিনেশন হয়, তাহলে 2 নাম্বার ডেফিনেশনে যেটা আসবো আমি সেটাকে বলবো লুমিনাস ফ্লাক্স। সেইটাকে আমরা নাম দেব লুমিনাস ফ্লাক্স। এখন তোরা কেউ বলতে পারবি লুমিনাস ফ্লাক্স তার ডিফাইনটাকে করতে পারবি? যেহেতু তোদের পড়া হয়েছে তাই সেই জায়গা থেকে আমি তোদেরকে জানতে চাই যে লুমিনাস ফ্লাক্সের ডিফাইনটা। তাহলে দেখ লুমিনাস ফ্লাক্সের ডিফাইনটা আমরা কিভাবে করতে পারি। দেখ লুমিনাস ফ্লাক্সের ডিফাইন যখনই করতে যাব আমাদেরকে হিসাব করতে হবে এই জায়গাতে, এই সিস্টেমটাতে হিসাব করতে হবে, মানে পর পর এগিয়ে যাব আমরা। এই জন্যই বলেছি সিকোয়েন্স মেনটেন করে করতে হবে। তাহলে এখান থেকে আমি কি পেলাম, কোনো একটা আলোকিত বস্তুর যে উৎস তাকে যদি আমি এনার্জাইজ করি তাহলে সেখান থেকে আলোক রশ্মি বেরোবে। সেই আলোক রশ্মিগুলোকে আমরা কিউ দ্বারা রিপ্রেজেন্ট করেছি, তাই তো? সেই আলোক রশ্মিগুলোকে আমরা কিউ দ্বারা রিপ্রেজেন্ট করেছি। এখন ধরে নে যে কিউ পরিমাণ রশ্মি এখান থেকে নির্গত হতে সময় লেগেছে টি সেকেন্ড। সময় লেগেছে টি সেকেন্ড। তাহলে এটাকে আমি বলতে পারি উল্টো ভাবে যে টি সেকেন্ড সময়ে এখান থেকে নির্গত রশ্মিগুলো বেরিয়েছে কিউ পরিমাণ। তাহলে একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে কত পরিমাণ বেরোবে তার হিসাবটা আমরা কি করে করব? স্যার কিউ বাই টি। কিউ বাই টি। তাহলে এটা হলো 1 সেকেন্ডের পরিমাণ। তাহলে এই পরিমাণটা হলো আমার 1 সেকেন্ডের পরিমাণ, তাই তো? ঠিক তো? এই প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ লাইট সোর্স থেকে আলোকিত রশ্মি বা কিউ নির্গত হয় সেইটা কি বলি আমরা লাইট সোর্সের লুমিনাস ফ্লাক্স ভ্যালু। সেটা কি বলি আমরা লাইট সোর্সের লুমিনাস ফ্লাক্স ভ্যালু প্রতি একক সেকেন্ডে। এই লুমিনাস ফ্লাক্স ভ্যালুকে আমরা সর্বদা রিপ্রেজেন্ট করি এফ দ্বারা। লুমিনাস ফ্লাক্স ভ্যালুকে আমরা রিপ্রেজেন্ট করি এফ দ্বারা। তাহলে বল আমি এখানে লিখতে পারি অতএব সো এফ ইজ ইকাল টু কিউ বাই টি। লিখতে পারি কি পারি না? কি রে বল, লিখতে পারি কি পারি না? হ্যাঁ এই স্যার। জায়গাটা যেহেতু আমরা লুমিনাস ফ্লাক্সকে এফ দ্বারা রিপ্রেজেন্ট করছি
আর লুমিনাস ফ্লাক্স আমাকে কি বলতে চাইছে, যে প্রতি একক সময়ে আলোক সোর্স থেকে যে পরিমাণ আলোকিত রশ্মি নির্গত হবে বা রেডিয়েন্ট এনার্জি রেডিয়েট হবে পার ইউনিট সেকেন্ডে, তাহলে সেটা কি বলবো আমরা, লুমিনাস ফ্লাক্স ভ্যালু অফ দ্য লাইট সোর্স। তাহলে বল এবার লুমিনাস ফ্লাক্সে যদি ডেফিনেশন পরীক্ষায় আসে কি লিখবি বল, পরীক্ষাতে যদি ডেফিনেশনটা আসে কি ডেফিনেশন লিখবি? তাহলে এটা লিখতে পারি, it is defined as the total quantity of light energy emitted per second। লিখতে পারি, luminous flux is defined as the total energy emitted per second from the light source। লিখতে পারি বল? তাহলে এখানে হিসেব করে দেখ এবার এই লুমিনাস ফ্লাক্স এবার ইউনিট কি হবে বল, এর ইউনিটটা কি হবে বল? এর ইউনিট কি হবে বলো বল? লুমেন হবে। লুমেন। কি করে? না তো কিউ এর ইউনিটটা কি? লুমেন আওয়ার। আওয়ারটা তোমার সময়ের একক, তাই নয়? আওয়ারটা তোমার সময়ের একক। নিচে কি আছে? টাইম, সেটাও তো সময়ের একক। তাহলে সময়ের একক আর উপরের সময়ের একক আর নিচের সময়ের একক যদি ক্যান্সেল হয়ে যায়, করে দিই একে অপরের সাথে, বেঁচে থাকলো কে? লুমেন। তাহলে লুমিনাস ফ্লাক্সের ইউনিট হবে লুমেন। এখন এই টপিকটাকে কাজে লাগিয়ে তোরা দৈনন্দিন জীবনে কোনো জায়গাতে কাজে লাগিয়েছিস বল? এই টপিকটা যতটুকু পড়াশোনা হলো আমাদের, ততটুকু নলেজ আমরা দৈনন্দিন জীবনে কোনোদিন ব্যবহার করেছি? আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনোদিন ব্যবহার করেছিস কেউ বল? করেছিস হ্যাঁ কি না, এটা উত্তর দে। হ্যাঁ স্যার, করেছি স্যার। স্যার ওই কোথায় বাল্বের এটা কি, বাল্ব যেটা জ্বলে ওটা? কোনোদিন দোকানে ল্যাম্প বাল্ব কিনতে গেছিস তো? হ্যাঁ স্যার। কিন্তু বাল্বটা যখন দোকানে কিনতে গেছিস তখন কি ব্যবহার করেছিস এই জিনিসটা কোনোদিন? এইটুকু নলেজের মধ্যে যেটুকু নলেজ পেলাম আমি এতক্ষণ পর্যন্ত, না তো হ্যাঁ উত্তরটা স্যার, তো করেছি স্যার। এছাড়া আগে তো জানতাম না, তাই তো? তাহলে দেখ, আমি দেখাই যে তোদেরকে কিভাবে ব্যবহার করা উচিত, সেটা আমি তোদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। একটু ওয়েট কর, আমি একটা প্যাকেট নামাচ্ছি ভালো করে। দুটো কোম্পানির, যেটা তোদের বুঝতে সুবিধা হবে। দেখ, তোরা কোনোদিন দোকানে গিয়ে কি বাল্ব কেনার সময় কি কি জিনিস লক্ষ্য করিস? যে বল, তোরাই বল, তোরা তো দোকানে বাল্ব কিনেছিস, তোরা কি কি জিনিস লক্ষ্য করিস? কত ওয়াটের বাল্ব স্যার, এটা লক্ষ্য করি। কত ওয়াটের বাল্ব সেটা লক্ষ্য করিস, আর কিছু? আর স্যার কোন কোম্পানির ওয়াট? বেশ, আর? আর স্যার দাম কত স্যার? আর কিছু দেখিস না সেরকম? দেখ, আর কিছু দেখিস না, ভালো করে দেখ এবার। এটা কত ওয়াটের? 9 ওয়াটের। এটা কত ওয়াটের? এটাও 9 ওয়াটের। এটা একটা কোম্পানি কেন্টো কাইনেটো, এটা একটা কোম্পানি এভরিডে। এবার
ভালো করে দেখ, এটা 9 ওয়াট ঠিকই, কিন্তু এর লুমেন ভ্যালুটা কত লেখা আছে দেখতে পাচ্ছিস? 945 লুমেন। 945 লুমেন। তার মানে কি ইন্ডিকেট করছে? আমি যদি এই জায়গাটায় হিসেবে আসি, কি ইন্ডিকেট করছে? মানে স্যার সে 1 সেকেন্ড জ্বলার জন্য সে এত লুমেন কনজিউম করবে। অর্থাৎ আমি যদি একটা লুমেনকে বলি একটা রশ্মি হিসেবে চিন্তা করি, আমি যদি একটা লুমেনকে একটা রশ্মি হিসেবে চিন্তা করি, তার মানে প্রতি সেকেন্ড সময়ে 945টা করে রশ্মি এই লাইটটা থেকে বেরোচ্ছে। এবার এইখানে যদি আমি আসি, এটা আর একটা কোম্পানি, এটা লেখাটা এতটাই ছোট আছে তোরা বুঝতে পারবি বলে আমার মনে হচ্ছে না। এটা বুঝতে পারছিস নাকি দেখতে পাচ্ছি না। বেশ, এটা তো দেখতে পাচ্ছিস লুমেন পার ওয়াট, এটা তো দেখতে পাচ্ছি যে লুমেন পার ওয়াট। এলএম কথার অর্থ রয়েছে লুমেন আর ডাব্লু কথার অর্থ রয়েছে ওয়াট। তাহলে লুমেন পার ওয়াট যদি 90 হয়, মানে 1 ওয়াটের জন্য লুমেনের পরিমাণ হচ্ছে 90, তাহলে টোটাল কত ওয়াট আমার? তাহলে যেটা ফার্স্ট বাল্ব ছিল সেখানে পেলাম আমি 945 লুমেন 9 ওয়াটের জন্য। আর এখানে কি হিসাবটা পাচ্ছি? লুমেন পার ওয়াট কথার অর্থ রয়েছে 1 ওয়াটের লুমেন ভ্যালু কত আছে? 90। কত ওয়াটের বাল্ব? 9 ওয়াটের। তাহলে 1 ওয়াটে যদি 90 হয়, তাহলে 9 ওয়াটে কত পাবো? 9 9 81, মানে 810, তাই তো? তাহলে এই দুটো লাইটের মধ্যে আমার ডিফারেন্সটা কি? স্যার যেটা বেশি লুমেন আছে ওটা বেশি মানে ভালো দেখাবে। দুটোই একই খাবার খাবে। খাবারের পরিমাণ যদি আমি চিন্তা করি, দুটোতেই একই খাবার খাবে, কিন্তু কাজ কি বেশি করবে কে? কার কাছ থেকে আমি কাজ বেশি পাবো? স্যার যার লুমেন বেশি তার থেকে বেশি পাবে। যার লুমেন বেশি সেটা। এখন কোন কোন কোম্পানিতে টোটাল লুমেনের পরিমাণ লেখা থাকবে। দেখ, এই বাল্বটার ক্ষেত্রে টোটাল লুমেনের পরিমাণ লেখা আছে 945। আবার দেখ এটাও লিখে দেওয়া আছে, টোটাল লুমেনের পরিমাণ তো লেখা আছে, সাথে দেখ এটাও লেখা আছে, টোটাল লুমেনের পরিমাণও লেখা আছে, সাথে দেখ লেখা আছে 105 লুমেন পার ওয়াট। অর্থাৎ 1 ওয়াটে 105 লুমেন। তাহলে 9 ওয়াটে তো 945ই হচ্ছে না? তাহলে টোটাল লুমেনও লেখা আছে, আবার প্রতি ওয়াটের লুমেন কত সেটাও লেখা আছে। এটা গেল প্রথম বাল্ব, এটা হলো দ্বিতীয় বাল্ব। তাহলে দুটোই দেখ 9 ওয়াটের, কিন্তু আমি এটাতে লুমেনের পরিমাণ বেশি পাচ্ছি, যে কারণে এই বাল্বটাই আমি চুজ করেছি। আমার বাড়িতে এই বাল্বগুলোই লাগানো আছে, দুটোর দামও একই। এটা যখনই লাগাবি আলোর পরিমাণটা কম পাবি, যখনই এটা লাগাবি আলোর পরিমাণটা বেশি পাবি। তাহলে এবার নিশ্চয়ই দোকানে বাল্ব কিনতে গেলে এই জিনিসটা লক্ষ্য করবি যে তুই যখনই দোকানে বাল্ব কিনতে গেলে 9 ওয়াটের, তুই দোকানদারকে বললি আমাকে একটা 9 ওয়াটের বাল্ব দাও, দোকানদার হয়তো 4 5টা কোম্পানি তোকে বলে যে কোনটা দেবো। তুই কি কিছু না দেখে তুই ডাইরেক্ট বলবি যে যেটা ভালো লাগলো, যে কোম্পানিটা ভালো নাম শুনছি সেটাই নিয়ে নিবি? না, কিছু চেক করবি, যেহেতু তোর সেই জ্ঞানটা আছে। এবার আমি এই বাল্বটা নিয়ে এসেছিলাম কিছু বাল্ব না পেয়ে, অন্য কোনো বাল্ব না পেয়ে নিয়ে এসেছিলাম, তখন আমার কিছু করার ছিল না তাই নিয়ে এসেছিলাম, কিন্তু আমার ঘরে সব এইটাই লাগানো আছে। এটা যদিও নতুন কোম্পানি, খুব বেশি পুরানো কোম্পানি নয়,
নতুন কোম্পানি কিন্তু ভালো একটা রেপুটেড নাম করে ফেলেছে। তাহলে এটাই তফাৎ, যে আলোক সোর্স থেকে প্রতি সেকেন্ড সময়ে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা সর্বদা রিপ্রেজেন্ট করি লুমিনাস ফ্লাক্স ভ্যালু দ্বারা, যার ইউনিট হচ্ছে লুমেন। এবার 3 নম্বর ডেফিনেশন আমি কি পড়তে আসবো? তিন নম্বর ডেফিনেশনে পড়তে আসবো আমি লুমিনাস ইন্টেন্সিটি। আচ্ছা, আমি এখানে না লিখে এটা হবে না, আমি 3 নম্বর ডেফিনেশনে পড়তে আসবো, এইখানে লিখি যে সেটা বলি লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটির বাংলাটা কি? আলোক তীব্রতা। এই লুমিনাস ইন্টেন্সিটি ব্যাপারটা যখন পড়তে যাব একটু এবার গুলিয়ে যাবে। দেখ, তাহলে আমার ধরেন একটা আলোক সোর্স আছে, মানে লাইট সোর্স আছে, আমার একটা সারফেস প্লেন আছে। এখন ভালো করে চিন্তা করে দেখ, এটা কাউরি টিনের বাড়ি দেখেছিস তোরা কোনোদিন? ঢুকে দেখেছিস হ্যাঁ কোনোদিন স্যার। টিনের? তাহলে টিনের বাড়িতে যদি কোথাও কোনো ফুটো থাকে টিনের চালের উপরে, আর মাথার উপরে যখন সূর্য থাকে, ধরে নে এর মাথার উপরে সূর্য আছে, ফুটোটা এখানে আছে, মাথার উপরে সূর্য আছে, যে সেই সূর্য থেকে আলোটা পড়ছে, তাহলে টিনের ফুটো দিয়ে সেই আলোটা যখন সারফেস প্লেনে পড়ে, তখনই তো সারফেস প্লেনে যেখানেই পড়ে সেখানে দেখ সারফেস প্লেনটা গোল আকারে আলোটা পড়ে। মনে পড়েছে? ব্যাপারটা বুঝেছিস? সারফেস প্লেনে যখন আলোটা পড়ে দেখ সারফেস প্লেনটা গোল একটা গোলাকার আলো পড়ে এতটুকু জায়গা জুড়ে। তাহলে এটা দেখতে ঠিক কার মতন লাগছে? ব্যাপারটা একটা শঙ্কুর মতন লাগছে না? ব্যাপারটা ঠিক একটা শঙ্কুর মতন লাগছে না? এখন এই জিনিসটা, আর আমি যদি পাশে আরেকটা জিওমেট্রি ড্র করি, এইটা, এই দুটো জিওমেট্রির মধ্যে তফাৎটা কি বলতে পারবি? বা আমি যদি আরো ভালো করে কথাটা বলি যে এটা একটা জিওমেট্রি, আর এটা একটা জিওমেট্রি, এই দুটো জিওমেট্রির মধ্যে তফাৎটা কি বলতে পারবি? এটা একটার ক্ষেত্রে সারফেস প্লেন, আর এটার আরেকটা ক্ষেত্রে এটা সারফেস প্লেন। দুটোরই আলোক সোর্স এই জায়গাতে আছে, এটার আলোক সোর্স এখানে আছে, এটার আলোক সোর্স এখানে আছে। এই দুটো জিওমেট্রির মধ্যে তফাৎটা কি বলতে পারবি কেউ? এটা কি বলে আর এটাকে কি বলে? স্যার একটা শঙ্কু একটা ত্রিভুজ। একটা শঙ্কু আর একটা ত্রিভুজ। এইবার বলতো, এটা তো শঙ্কু মানে একটা মুড়ির ঠোঙার মতন, দোকানে যারা মশলা মুড়ি কিনে খেয়েছিস বা চানাচুর কিনে খেয়েছিস ছোটতে, তাহলে সেখানে দেখ দোকানদারে কি করতো, একটা কাগজের গোল ঠোঙা বানাতো, দিয়ে সেখানে দিত। বা আইসক্রিম যারা খাস কর্নেটো, তাহলে তার যে ভেতরে যে চকলেট যে বিস্কুটের যে ক্রিম এটা থাকে, সেটা ঠিক এরকমের তো। তাহলে এইবার হ্যাঁ বল, এটা যদি সেই শঙ্কু হয়, তাহলে এই ভেতরে এই যে অ্যাঙ্গেলটা, এটা কি গোলাকার অ্যাঙ্গেল, না দুটো স্ট্রেট লাইন মিলে গেলে যে অ্যাঙ্গেলটা হয় সেই অ্যাঙ্গেলটা? স্যার গোলাকার অ্যাঙ্গেলই তো হবে। এই জায়গাটা গোলাকার অ্যাঙ্গেল তো, হ্যাঁ স্যার। আর এই জায়গাতে যে অ্যাঙ্গেলটা কি গোলাকার অ্যাঙ্গেল পাবো, না দুটো স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন এই একটা স্ট্রেট লাইন মিলে গিয়ে এই যে অ্যাঙ্গেলটা হয় সেই অ্যাঙ্গেলটা এখানে পাবো?
এখানে দুটো স্ট্রেট লাইন যেটা মিলে ওইটা দুটো স্ট্রেট লাইন মিলিত হয়ে মানে এটা 2 ডাইমেনশনে, এটা 3 ডাইমেনশনে। এটা 2 ডাইমেনশনে হচ্ছে কিন্তু ব্যাপারটা, আর এটা 3 ডাইমেনশনে ঘটছে ব্যাপারটা। তাহলে এখানে দেখ, এই একটা স্ট্রেট লাইন আর এই একটা স্ট্রেট লাইন, এই জায়গাতে যে অ্যাঙ্গেলটা তৈরি করে এইটাকে বলি আমরা নর্মাল অ্যাঙ্গেল। এটাকে বলি আমরা নর্মাল অ্যাঙ্গেল বা প্লেন অ্যাঙ্গেল। এটাকে বলি আমরা প্লেন অ্যাঙ্গেল। যে অ্যাঙ্গেলটা আমরা এতদিন পড়ে এসেছি, থিটার মান 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা এতদিন যে অ্যাঙ্গেলটা সম্বন্ধে আমরা জেনে এসেছি, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। কিন্তু সেই অ্যাঙ্গেলটা কি আর এই অ্যাঙ্গেলটা কি এক না আলাদা? যেহেতু এটা একটা শঙ্কু আকারের ফর্ম তৈরি হচ্ছে, তাহলে এখানকার অ্যাঙ্গেলটা একটা গোলাকার অ্যাঙ্গেল। এই গোলাকার অ্যাঙ্গেলটাকে আমরা আর কিন্তু প্লেন অ্যাঙ্গেল বলতে পারবো না। এই অ্যাঙ্গেলের একটা স্পেশাল নাম আছে, কি বলতে পারবি সেটা? বল, বলতে পারবি? সলিড অ্যাঙ্গেল স্যার। এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এটার স্পেশাল নামটাকে বলি আমরা সলিড অ্যাঙ্গেল। আর সলিড অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেলকে আমরা রিপ্রেজেন্ট করি থিটা দ্বারা, আর সলিড অ্যাঙ্গেলকে আমরা রিপ্রেজেন্ট করি ওমেগা দ্বারা। প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে ডিগ্রি, আর সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। এইবার চিন্তা কর, এই জায়গাতে একটা আলোক সোর্স আছে, তার মানে এই জিনিসটা যদি আমি এবার এখানে পুট করি, তাহলে এই জায়গাতে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়ে আছে সেটা সলিড অ্যাঙ্গেল, যার মান হচ্ছে ওমেগা স্টেরেডিয়ান, যার মান হচ্ছে ওমেগা স্টেরেডিয়ান। এইবার এটা হচ্ছে আমার কাছে একটা আলোক সোর্স বা লাইট সোর্স। এবার যদি সেই আলোক সোর্সটাকে আমি বাইরে থেকে এনার্জাইজড করি, বাইরে থেকে যদি আমি এনার্জাইজড করি, তাহলে যখনই আমি এনার্জাইজ করব, প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ আলো এখান থেকে নির্গত হয়ে সারফেস প্লেনে পড়বে সেটাকে আমি কি বলবো? প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ আলো নির্গত হয়ে সারফেস প্লেনের দিকে আসছে সেটাই তো আমার লুমিনাস ফ্লাক্স ভ্যালুটা, নয়? লাইট সোর্স থেকে প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ আলো নির্গত হয়ে আসবে সেটাই তো আমার লুমিনাস ফ্লাক্স ভ্যালুটা, কি বটে কি নয়? হ্যাঁ স্যার। তাহলে সেটা আমার এফ, তাহলে লুমিনাস ফ্লাক্সকে আমি এফ বলছি। তাহলে লাইট সোর্স থেকে যখন আমি এনার্জাইজ করছি, লাইট সোর্স থেকে এফ পরিমাণ লুমেন বেরিয়ে আসছে, এবং সেই এফ পরিমাণ লুমেন যখন বেরিয়ে আসছে সারফেস প্লেনের দিকে, লাইট সোর্সের ঠিক এই জায়গাতে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার সলিড অ্যাঙ্গেল ওমেগা। তাহলে সেই ওমেগা সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে এফ পরিমাণ লুমেন পাস করে আসছে, যে সারফেস প্লেনে পড়ছে। এই ওমেগা সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে, অর্থাৎ ওমেগা স্টেরেডিয়ানের মধ্যে দিয়ে যে পরিমাণ লাইট আসছে সেটা হচ্ছে আমার এফ পরিমাণ। একক স্টেরেডিয়ানের মধ্যে দিয়ে, অর্থাৎ ইউনিট সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যে পরিমাণ আলো এসে পাস করবে সেটাকে তাহলে বলতে পারি আমি এফ বাই ওমেগা। বলতে পারি?
বলতে পারি কি পারি না? হ্যাঁ স্যার বলা যাবে। বলা যাবে তো? তাহলে একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যে পরিমাণ লুমেন, এফটাই তো আমার লুমেন, লুমিনাস ফ্লাক্স, এফটা হচ্ছে লুমিনাস ফ্লাক্স, যার এককটা হচ্ছে লুমেন। তাহলে বলতে পারি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে, অর্থাৎ ইউনিট সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যে পরিমাণ লুমেন পাস করবে সেটাই এই পরিমাণটা। এই ইউনিট সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যে পরিমাণ লুমেন পাস করে আসতে পারবে সেইটা কি বলি আমরা? লুমিনাস ইন্টেন্সিটি। আর লুমিনাস ইন্টেন্সিটিকে আমরা রিপ্রেজেন্ট করি আই দ্বারা। তাহলে আমি এখান থেকে বলতে পারি আই ইজ ইকাল টু এফ বাই ওমেগা। ঠিক বলতে পারি তো? বুঝতে পারলি না পারলি না? তাহলে এটা হলো আমার লুমিনাস ইন্টেন্সিটি, অর্থাৎ একক স্টেরেডিয়ানের মধ্যে দিয়ে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স পাসেস করতে পারে সেটা কি বলি আমি? লাইট সোর্সের লুমিনাস ইন্টেন্সিটি আই। তাহলে লুমিনাস ইন্টেন্সিটির একক কি হবে? ইউনিট কি হবে? এর ইউনিট কি হবে? এফ এর ইউনিট কি ছিল? এফটা কি ছিল আমার? লুমিনাস ফ্লাক্স। লুমেন ছিল। এফ এর ইউনিট ছিল লুমেন। বেশ, এফ এর ইউনিট ছিল লুমেন। আর সলিড অ্যাঙ্গেলের ইউনিট কি ছিল? স্টেরেডিয়ান। তাহলে এটা কি তো আমরা বলতে পারি লুমেন পার স্টেরেডিয়ান? তাহলে লুমিনাস ইন্টেন্সিটির একক হবে আমার লুমেন পার স্টেরেডিয়ান। এই লুমেন পার স্টেরেডিয়ানের আরেকটা নাম আছে, স্পেশাল একটা নাম আছে, কেউ বলতে পারবি? স্যার ক্যান্ডেলা। ক্যান্ডেলা। এরই একটা স্পেশাল নাম আছে, ক্যান্ডেলা। এই লুমেন পার স্টেরেডিয়ানের একটা স্পেশাল নাম হচ্ছে ক্যান্ডেলা। বেশ, এইভাবে তোদের বুঝতে কি অসুবিধা হচ্ছে কোনো জায়গাতে এখনো পর্যন্ত যেটুকু বললাম? হ্যাঁ স্যার, মানে বুঝতে অসুবিধা হচ্ছে না বুঝতে পারছিস? কোনটা? হ্যাঁ তো বললি, আমি কোনটা বুঝতে পারলাম না। বুঝতে পারছি। আমাদেরকে কিন্তু এইভাবে আমাদেরকে কিন্তু সেইভাবে ইকুয়েশন বানাতে হবে। এইভাবে ইকুয়েশন কিন্তু মাথায় রাখতে হবে আমাকে, কারণ এই ইকুয়েশন গুলো দিয়ে কিন্তু এখানকার অঙ্ক করতে হবে। তোদেরকে ক্লাসে অঙ্ক করিয়েছে এখান থেকে? এখনো পর্যন্ত এখান থেকে কি ক্লাসে অঙ্ক হয়েছে তোদের? এখান থেকে অঙ্ক করতে হবে। তোদের যেটা মেন সাবজেক্ট ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং বা ইলুমিনেশন প্র্যাকটিস, সেখানে কিন্তু অনেক কটা অঙ্ক আছে। আর যেটা ইউনিট হিসেবে পড়বি বিল্ডিং ইলেকট্রিফিকেশনে, সেখানেও দুটো অঙ্ক আছে। তাহলে এইভাবে ইকুয়েশন গুলো কিন্তু মাথায় তৈরি করে রাখতে হবে। এটা তৈরি করার মাথাতে বেশ আজ পর্যন্ত এটাই থাক। পরের দিন কিন্তু যতগুলো ইকুয়েশন আছে, এই টার্ম আছে, ডেফিনেশন আছে, সব ডেফিনেশন গুলো আমরা পড়বো। তাহলে লুমিনাস ইন্টেন্সিটির ডেফিনেশন কি বলবি? পরীক্ষাতে যদি আসে লুমিনাস ইন্টেন্সিটির ডেফিনেশন কি বলবি বল? এটা তো বলতে পারি লুমিনাস ফ্লাক্স এমিটেড বাই দ্য লাইট সোর্স পার ইউনিট solid angle is called
লুমিনাস ইন্টেন্সিটি, যে তোকে এইভাবে যদি ছবিটা এঁকে আঁকতে পারিস আর সাথে যদি এই ইকুয়েশনটা দিতে পারিস, তোকে কোনো নাম্বার কেউ কাটবে না। তারা জানবে যে হ্যাঁ তুই জিনিসটা জানিস। আর না তো বুঝবে চোথা করেছিস। বেশ ঠিক আছে, এটুকুই কর আজকে। ব্যাপারটা ভালো লাগলো না বল ইলুমিনেশনটা? হ্যাঁ স্যার ভালো লেগেছে। কর। কি মুড়ির ঠোঙার কথা চিন্তা কর, এরকম করে ইমাজিন করতে হবে ব্যাপারটাকে, তবেই এখানকার অঙ্ক নামাতে পারবি। মানে সূত্র মুখস্থ করতে করতে গিয়ে অঙ্ক নামাতে পারবি না, গন্ডগোল পেকে যাবে। এই জিওমেট্রি যতক্ষণ না মাথায় কাজ করবে, এখানকার অঙ্ক নামানো কিন্তু একটু চাপের হবে। বেশ ঠিক আছে, রাখ তাহলে।